নমস্কার। লোকভবনে হঠাৎ নাটকীয় রদবদল। সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, এই সংবাদে পশ্চিমবঙ্গের একজন মানুষও আমার ধারণা চোখের জল ফেলবেন না। এমনকি তার বিদায়ে আমরা কেউ মূর্ছিত বোধও করব না। তার কারণ আমার মনে হয় 3.5 বছর ধরে এই ভদ্রলোক রাজভবনে বসে শুধু শেক্সপিয়ার অ্যাওয়ার্ড গেছেন এবং একটা ব্যাপারেও কোনো রকম যাকে বলে কার্যকর সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। এবার তিনি যে যাচ্ছেন সেটা খুব একটা কি বলবো বিষাদ ঘন লগ্ন নয়, কিন্তু তার জায়গায় যিনি আসছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, বিশেষ করে এই নির্বাচনের প্রাক্কালে, অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। আসছেন যিনি, তিনি বর্তমানে তামিলনাড়ুর গভর্নর এবং তার পুরো নাম হচ্ছে মিস্টার RN রবি। এখন কেন মমতার পক্ষে এটা দুশ্চিন্তার কারণ, তার মধ্যে যাওয়ার আগে আমি মমতা আজকে এক্স হ্যান্ডেলে এ সম্পর্কে যে টুইট করেছেন সেটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই, যার থেকে আপনারা বুঝতেই পারবেন যে মমতা ইতিমধ্যেই যথেষ্ট আশঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করছেন। তিনি বলছেন, I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Sri CV Ananda Bose, the Governor of West Bengal. The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the governor has been subjected to some pressure from the Union Home Minister to serve certain political interests on the eve of the forthcoming state assembly elections. মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিলটাই এখানে। তিনি একদিকে লিখছেন তার ইস্তফার সঠিক কারণ আমি জানি না, কিন্তু একই সঙ্গে তিনি এমন কিছু অনুমান করছেন যে অনুমানের সপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারছেন না। তিনি বলছেন ইন দ্য প্রিভেইলিং অ্যাটমসফিয়ার, অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজমান তাতে তার ধারণা আনন্দ বোসকে হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এমন কিছু স্পর্শকাতর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল যেটা তিনি করতে চাননি, এবং করতে চাননি বলেই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। দেখুন, একজন মুখ্যমন্ত্রীর রাজ্যপাল সম্পর্কে ধারণা যদি সকালে একরকম থাকে, দুপুরে আরেক রকম থাকে, বিকেলে আরেক রকম থাকে, তাহলে এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। এই যে 3.5 বছর আনন্দ বোস রাজভবনে কাটিয়ে গেলেন, তার একেবারে সূচনায় তাকে বাংলা হরফ শেখানোর জন্য হাতে খড়ির অনুষ্ঠানটা বাদ দিলে সরস্বতী পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনন্দ বোসের সম্পর্কও খুব একটা মসৃণ ছিল না। বিশেষ করে পশ্চিমবঙ্গের এই বহুবিধ প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রশ্নে একেবারে সম্মুখ সমর হয়ে গেছে এই দুই কনস্টিটিউশনাল হেডের মধ্যে। তার চেয়েও বড় কথা, আজ পর্যন্ত এই সংঘাতের কারণে এখনো পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে হবেন সেটা স্থিরই হয়নি। সুতরাং হঠাৎ সিভি আনন্দ বোসকে হোম মিনিস্ট্রি কোনো চাপ দেবে এবং এমন কিছু করতে বলবে এবং তার কনসিয়েন্স হঠাৎ জাগরুক হয়ে যাবে এবং সেই জাগরুকতার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হবে, এটা একটা অবান্তর স্পেকুলেশন। এই স্পেকুলেশনের কোনো মূল্যই নেই। তিনি লিখছেন, ইউনিয়ন হোম মিনিস্টার জাস্ট ইনফর্ম মি দ্যাট শ্রী RN রবি ইজ বিং অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল. He never consulted with me
as per the established convention in this regard. Such actions undermine the spirit of the Constitution of India and strike at the very foundation of our federal structure. The center must respect the principles of cooperative federalism and refrain from taking unilateral decisions that erode democratic conventions and the dignity of the states. দেখুন, এ তো অনেক বড় বড় গুরুগম্ভীর কথা। তবে মমতার এই একটি অনুযোগের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তার এই রাজ্য সরকারকে কিছু না জানিয়ে এই যেভাবে রাজ্যপাল নিয়োগ করা হয় তা নিয়ে কিন্তু বাম জমানায় আমরা অনেক প্রতিবাদ দেখেছি এবং সিপিএমকে দেখেছি একদম মারমুখী হয়ে কেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে ঝগড়াঝাটি করতে। এবং আমার মনে আছে যখন বীরেন শাহ এ রাজ্যের রাজ্যপাল হয়ে এলেন, তিনি একজন ঘোষিত বিজেপি নেতা ছিলেন, বিজেপির টিকিটে রাজ্যসভায় গেছিলেন, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন সেই দলের। সেই রকম একজনকে যখন অটল আডবাণী বাংলায় পাঠাতে চাইলেন, তখন জ্যোতিবাবুর সম্মতি নেওয়ার জন্য তারা বিশেষ দূত কলকাতায় পাঠিয়েছিলেন এবং এই মনোনয়নে জ্যোতিবাবু কোনো অন্যায় দেখেননি, কেননা তিনি মনে করেছিলেন যে একবার রাজ্যপাল হয়ে যাওয়ার পর তো আর তিনি কোনো রাজনৈতিক দলের সদস্যপদ থাকবে না তার। আর তার চেয়েও বড় কথা, তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় ছিল বীরেন শাহর যে তিনি একজন শিল্পপতি। এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকার তখন রাজ্যে শিল্পে বিনিয়োগের জন্য একদম মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছে, অতএব একজন শিল্পপতি গভর্নর হাউসে থাকলে রাজ্যের পক্ষে সেটা সুখবরই হবে, এ কথা জ্যোতিবাবু মনে করেছিলেন। সিপিআইএমের বাকি নেতারাও এই প্রশ্নে কোনো বাগড়া দেননি এবং কোনো রকম বিরূপ মন্তব্য করেননি। কিন্তু এই যে স্বাস্থ্যকর প্রথা যে কেন্দ্র রাজ্যকে জানিয়ে তারপরে রাজ্যর সম্মতি নিয়ে একজনকে রাজ্যপাল নিয়োগ করবে, সেসব এখন না ঠাকুমার ঝুলির ইতিহাস হয়ে গেছে। এখন এই কনস্টিটিউশনাল মোরালিটি, কনস্টিটিউশনাল শিষ্টাচার, এগুলো নিয়ে আমাদের দেশে কেউ আদৌ ভাবনা চিন্তা করে বলেই আমার মনে হয় না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এত ফেডারেলিজমের পক্ষে কথা বলছেন, ফেডারেল স্ট্রাকচার নিয়ে বুলি ঝাড়ছেন এবং কোঅপারেটিভ ফেডারেলিজম, যার উদ্গাতার নাম নরেন্দ্র মোদী, তার অবতারণা করছেন, এগুলো শোনার পরে একটু এই প্রবলেমের মধ্যেও কিছুটা হাসিই পায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু খুব সোয়াব পলিটিশিয়ান, বারবার আপনাদের বলেছি যে তিনি যে কোনো মুভের মধ্যে এর পিছনে রাজনৈতিক বার্তাটা কী সেটা আন্দাজ করতে পারেন। অতএব এই যে হোম মিনিস্টারের টেলিফোন আসার অব্যবহিত পরে তিনি একটা টুইট দিয়ে নিজের কনসার্ন ব্যক্ত করেছেন, শকড অ্যান্ড কনসার্নড। সেটা অকারণে নয়, তার দু তিনটে কারণ আছে। প্রথম কথা হলো, আমাদের এই সিভি আনন্দ বোস 3.5 বছর এখানে থাকলেও সেভাবে কিন্তু রাজ্য সরকারকে কখনো বিপাকে ফেলতে পারেননি। না ছিল তার সেই সাহস, না ছিল তার সেই দক্ষতা, এবং নিজের ব্যক্তি জীবনে নানা রকম কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়ে তিনি শেষ পর্যন্ত তৃণমূলের ব্ল্যাকমেইলের একটা টার্গেট হয়ে উঠেছিলেন। ফলত যদিও তিনি রাজ্যপাল ছিলেন, কিন্তু তবু শেষের দিকে তাকে দেখে মনে হতো তিনি একজন লেমডাক গভর্নর। কিন্তু এই যে রবি আসছেন, ইনি কিন্তু তো চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত, এ নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখা উচিত নয়। কেন বলছি এ কথা? দেখুন, এই ভদ্রলোক এর আগে নাগাল্যান্ডের গভর্নর থেকেছেন, তারপরে অনেক দিন হয়ে গেল
তামিলনাড়ুর গভর্নর থেকেছেন। তামিলনাড়ুর স্ট্যালিন সরকারের সঙ্গে তার সম্পর্কের ইতিহাস যারা একটু খবরাখবর রাখেন তারা সকলেই জানেন। তিনি যেভাবে বছরের পর বছর রাজ্যে বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল আটকে রেখে এবং ওই সিভি আনন্দ বোসের কায়দাতেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রশ্নে একটা সাংঘাতিক মতবিরোধের জায়গা তৈরি করে এবং সর্বোপরি তিনি যেখানেই যেতেন সেখানেই একটা জ্ঞানগর্ভ ভাষণ দেওয়া ছাড়া তিনি কখনো মঞ্চ ত্যাগ করতেন না। এবং তিনি ওই দ্রাবিড় ভূমিতে দাঁড়িয়ে দ্রাবিড়িয়ান কালচারের একটা অংশকে প্রকাশ্যেই নিন্দামন্দ করতেন। ফলে স্টালিন আজকে কিছুটা হলেও হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং ভাববেন, যাক বাবা, আমার ঘাট থেকে দিদির ঘাড়ে গেল ভোটের আগে, অন্তত আমি তো বাঁচলাম। আর দিদির ঘাড়ে আসার অর্থটা কি? দেখুন, এই মিস্টার রবি আসলে একজন আইপিএস অফিসার। তিনি বিহারের মানুষ, বিহারেই লেখাপড়া করেছেন, কিন্তু আইপিএস হয়েছিলেন কেরল ক্যাডার থেকে। অধিকাংশ আইপিএস অফিসার তারা সমগ্র কেরিয়ারে লোকাল পুলিশিং করেই অবসর যাপন করেন। এই ধরুন আমাদের রাজীব কুমারের কথা বা সুপ্রতিম সরকারের কথা, এরা যা করেছেন বিভিন্ন পদে থেকেছেন, কিন্তু সবই রাজ্য পুলিশের আওতায়। রবি সেই মুষ্টিমেয় পুলিশ অফিসারদের একজন, যিনি তার কেরিয়ারের একটা বড় অংশ কাটিয়েছেন ইনফরমেশন আইবিতে, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। তার চেয়েও বড় কথা, পরবর্তীকালে তিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছিলেন। আমার ধারণা এই বর্তমান কেন্দ্রীয় সরকারের সুনজরে তিনি আসেন। এই নাগাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনার সময় তিনি মধ্যস্থতাকারীর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং অনেকেই বলে থাকেন যে তিনি উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি সমস্যা হাতের তালুর মতো চেনেন। এবং যখন প্রধানমন্ত্রীর সঙ্গে মুইভা এবং অন্যান্যদের কথাবার্তা হচ্ছিল, তখন সেখানে তিনি নিজে ফিজিক্যালি হাজির ছিলেন। হতে পারে যে নাগা আলোচনায় তার এই প্রোঅ্যাক্টিভ এবং সদর্থক ভূমিকা দেখে প্রসন্ন হয়ে মোদি অমিত শাহ জুটি তাকে তামিলনাড়ুতে পাঠিয়েছেন। কিন্তু একজন পুলিশ অফিসার যখন একটা কনস্টিটিউশনাল পোস্টে বসেন, তখন সবাই যে সেটা করেন তা নয়। আমাদের রাজ্যেই মিস্টার নারায়ণন এসেছিলেন, তিনি একদা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন মনমোহন সিংয়ের জমানায়, তারও আগে রাজীব গান্ধীর জমানায়। এসেনশিয়ালি হি ইজ মোর নোন অ্যাজ এ গোয়েন্দা দ্যান এনিথিং এলস। এবং রবি কিন্তু খুব দাপুটে গোয়েন্দা এবং অত্যন্ত দাপটের সঙ্গে তিনি তার নিজের টার্ফ রক্ষা করেন এবং সুযোগ পেলেই অন্যের টার্ফে প্রবেশ করে তার জীবন একদম ত্রাহি মধুসূদন অবস্থা করে দেন। এখন প্রশ্ন, ভোটের সামান্য কিছুদিন আগে এই রদবদল প্রয়োজন হলো কেন? এটা নিয়েই বিস্তর জল্পনা হবে এবং বিস্তর জল্পনার কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা থাকবে সেটা হলো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রেখে এ রাজ্যে নির্বাচন হতে পারবে না বা হওয়াটা সম্ভব নয়? এটা আন্দাজ করেই কেন্দ্রীয় সরকার এখন একের পর এক তাস সাজাতে শুরু করে দিয়েছেন। দেখুন, এটা আমার স্পেকুলেশন, আমার নিজের স্পেকুলেশন তা নয়, কিন্তু রবির মনোনয়নের পরে এই স্পেকুলেশনটা নিয়েই যে বাংলা মথিত হয়ে থাকবে এতে আমার কোনো সন্দেহ নেই। কেননা পরপর কতগুলো ঘটনাকে যদি আপনারা দেখেন এবং মেলানোর চেষ্টা করেন, তাহলে মনে হবে যেন একটা কোথাও
পরিকল্পনার অংশ হিসেবে রাবির হঠাৎ করে কলকাতায় আগমন। দেখুন, এসআইআর নিয়ে আমি বারবার আপনাদের বলে এসেছি, দুদিন আগেই আমি এ নিয়ে একটা এপিসোড করেছি, যেখানে আমি বলার চেষ্টা করেছি যে এসআইআর নিয়ে পরিস্থিতি এমন ঘেটে আছে যে সময়ে 60 লক্ষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরি এবং আনম্যাপড ক্যাটাগরির লোকেদের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, সেই সম্ভাবনা আমার কাছে অঙ্ক করে মনে হয়েছে সুদূর পড়া হতো। ইতিমধ্যে 505 জন যারা দেখছেন, তাদের সঙ্গে আগামীকাল থেকে আরও 200 জন আসবেন। এখন এই 200 জন এসে নতুন করে বিভ্রাট তৈরি হবে। কেন বলছি এ কথা? প্রথমত তাদের আবার ট্রেনিং হবে, তাদের নতুন করে আইডি পাসওয়ার্ড দিতে হবে, এবং এখন এই যে 250 জন বা 500 জন বিচারক তাদের মতো করে কাজটা করছেন, সেটার আবার পুনর্বিন্যাস ঘটাতে হবে। কেননা ধরুন একজন বিচারক, তার দায়িত্বে পড়েছে একটা নির্বাচনী কেন্দ্র, পুরো বিধানসভা, কিন্তু এদেরকে যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে সেই বিচারককে বলতে হবে যে আপনি পুরো বিধানসভা দেখার দরকার নেই, আপনি না হয় একটা পার্ট দেখুন। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রদবদল, এটা করতেও তো সময় লাগে। যারা আসছেন তারা অন্য রাজ্য থেকে আসছেন, এ রাজ্যের অতিথি, তাদের জন্য থাকার উপযুক্ত ব্যবস্থা, আপ্যায়নের উপযুক্ত ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, সর্বোপরি তারা যাতে কমফোর্টেবল বোধ করেন সেই রকম একটা কাজের পরিস্থিতি বা অ্যাটমসফিয়ার তৈরি করে রাখা, এটা নির্বাচন কমিশনের কাজ। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এদের যাবতীয় খরচ মেটাতে হবে ইলেকশন কমিশনকে। কীভাবে মেটাবেন তাদের সমস্যা আমি বলতে পারবো না। ইলেকশন কমিশনের হাতে যদি ক্ষমতাই থাকতো, তাহলে বেচারা এই হাজার হাজার বিএলওদের সামান্য একটু টাকা পাওয়ার জন্য এত দিনের পর দিন অপেক্ষা করতে হতো না। সে যাই হোক, সুতরাং যেটা আমার মনে হয় যে এই 9 না 10 তারিখ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখানে আসবে। এখানে নানা সব স্টেক হোল্ডারদের সঙ্গে তারা কথা বলবেন বলে খবরে দেখলাম। রাজ্যের ডিজিপির সঙ্গে কথা বলবেন, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলবেন, আইজির সঙ্গে কথা বলবেন, কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলবেন, একইভাবে বিএলওদের সঙ্গে কথা বলবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলবেন, সম্ভবত ইআরওদের সঙ্গেও কথা বলবেন। আমাদের প্রচলিত রীতি হচ্ছে, যখন ফুল বেঞ্চ কোনো রাজ্যে আসে ভোটের আগে এবং সমস্ত পরিস্থিতিটা সরেজমিনে নিজেদের মতো করে ইভ্যালুয়েট করে, তারপর ফিরে গিয়েই তারা নির্বাচনের দিন ঘোষণা করে বসেন। যদি আমরা দেখি যে তারা ফিরে গেলেন অথচ নির্বাচনের দিন ঘোষণা হলো না, তাহলে বুঝতে হবে ডাল মে বহুত কালা হ্যায়, থোড়া সা নেই, বহুত। এখন দুটো দৃষ্টিভঙ্গি আছে এই ব্যাপারে। আমি লোকজনের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, একটা হলো নির্বাচন কমিশন ইলেকশনের দিন ঘোষণা করে দিতে পারে, এবং যেহেতু নতুন নাম ভোটার লিস্টে নমিনেশনের স্তর পর্যন্ত সময় পর্যন্ত ইনক্লুডেড হতে পারে, অতএব এদিকে এই কাজটাও এগোবে, ওদিকে নির্বাচনের কাজও এগোবে। এখানেই হচ্ছে ক্যাচ। অবস্থাটা যদি সত্যিই এতটা সহজ হতো, তাহলে আমরা ধরে নিতে পারতাম এই 700 জন মানুষ মিলে 60 লক্ষ ডিসপিউটেড ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারণ করে দেবেন। দেখুন, এই গত 6 দিনে 500 জন বিচারক মাত্র 5 লাখ লোকের ভাগ্য নির্ধারণ করতে পেরেছে, এখনও 55 লাখ বাকি। এবং আপনাদের বললাম যে আরও নতুন 200 এলে কী ধরনের জটিলতা তৈরি হবে। আর একদিকে
আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করছেন যে এই বিচারকরাও নাকি সব বিজেপির লোক এবং বিজেপি এদের উপর প্রভাব খাটিয়ে অ্যাকচুয়ালি বিলম্বিত করে দিতে চাইছে প্রসেসটাকে, যাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং তাদের বাড়তি সুবিধা হয়ে যায়। যদিও তিনি একটু চমকে বলেছেন করে দেখুক না। একদিকে যখন ভাইপো কথা বলছেন, তখন পিসি এবং তার একেবারে স্তাবক নৌকারশাহের ভূমিকাটা কি? গতকালই আমাদের মুখ্য সচিব এই যে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে টেলিফোন করে নির্দেশ দিয়েছেন যে যে কোনোভাবে হোক এই জুডিশিয়াল অফিসারদের ম্যানেজ করতে হবে। আর একটা অসমর্থিত সূত্রে খবর হলো, এ ব্যাপারে মলয় ঘটক কি করতে পারেন না পারেন সেটা জানার জন্য মুখ্যমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছিলেন। মলয়বাবু বলেন যে ব্যাপারে তার কার্যত কিছু করারই নেই, কারণ এদের নিয়োগ করেন কলকাতা হাইকোর্ট, এদের সুপারিনটেন্ডেন্টস এভরিথিং হাইকোর্টের অধীনে। রাজ্য সরকারের কাজ হচ্ছে শুধু মাইনে দিয়ে যাওয়া। ফলে তার পক্ষে এফেক্টিভলি ইন্টারভিন করে এই জাজেদের তৃণমূলপন্থী করে তোলা এত অল্প সময়ের মধ্যে কার্যত অসম্ভব। আমি শুনতে পেয়েছি মমতা তার স্বভাবসুলভভাবে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, তাহলে আর তোমাকে এই মন্ত্রকে রেখেছি কেন? এবার থেকে আমি ভাবছি নিজেই এই মন্ত্রকটা নিয়ে নেব। নিয়েছেন কিনা বলতে পারবো না, এ সংক্রান্ত কোনো নোটিফিকেশন আমার কাছে অন্তত আসেনি। কিন্তু এটাও একটা ওয়ান লাস্ট ডিচ এফার্ট বাই মমতা অ্যান্ড আর অ্যাডমিনিস্ট্রেশন, যে ভাই বাকিদের যখন পারলাম না বা কিছুটা পারলাম, পুরোটা পারলাম না, এবং খেলাটা কেঁচে গিয়ে বিচারকদের দরজায় পৌঁছে গেল, তখন একবার দেখি না বিচারকদের লাইনে আনা যায় কিনা। সুতরাং সব মিলিয়ে everything points to just one direction, which is that Mamata is really scared. এবং ভোট যদি না হয় সময় মতো, এখানে ফুল বেঞ্চ ফিরে গিয়ে নির্বাচনের দিন ঘোষণা না করেন এবং নির্বাচন কমিশন এই রকম একটা সিদ্ধান্ত নেন যে লাস্ট ভোটারের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা ভোটের দিন কিছুতেই অ্যানাউন্স করবেন না, তাহলে তো লাঠিয়া গোল হয়ে গেল। তারপরে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো কিছু করার অবকাশই থাকে না। দেখুন, এই যে নির্বাচনের নির্ঘণ্ট শুরু হওয়ার এত আগে থেকে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলায়, কলকাতা শহরের বিভিন্ন মহল্লায় রুটমার্চ করে বেড়াচ্ছে, এ দৃশ্য ভোটের আগে কবে দেখেছেন? তারপরে এর সঙ্গে যোগ করুন হঠাৎ করে একজন হান্টারওয়ালা গভর্নরকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত। দেখবেন জিগস পাজেলের ক্ষোভগুলোতে আপনি ধীরে ধীরে যেটা সলভ করতে যাচ্ছেন তার সলিউশন একটাই কথা বলছে, একটা প্রশ্নচিহ্ন এখনও আছে, তাহলে ভোট কি মমতার শাসনাধীনে হবে না? শেষ কথা কেউ বলতে পারে না, কারণ এটা একটা স্পেকুলেটিভ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এটুকু অন্তত আমার মনে হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। এই ওদেরকে